তাই আমরা আমাদের অঙ্গীকার বা আমাদের ম্যানিফেস্টো একটা দলের পক্ষ থেকে আমরা করছি, সেটা আপনাদের কাছে আমি রাখব। রাখার আগে কয়েকটা কথা বলি যে বাংলার মামাটি মানুষ আমাদের অনেক আশীর্বাদ দিয়েছেন, শুভেচ্ছা দিয়েছেন, দোয়া দিয়েছেন, জোহার দিয়েছেন। আমরাও আমাদের সাধ্যমতো কাজ করেছি, কিন্তু এবারের ইলেকশানে, প্রত্যেকবার ইলেকশানেই অবশ্য আমরা নির্বাচন কমিশনের বা বিজেপির সরকার যেদিন থেকে ক্ষমতা এসছে তার চক্রান্ত আমরা অনেক লক্ষ্য করেছি, কিন্তু এবারের চক্রান্ত সমস্ত চক্রান্তকে ছাড়িয়ে গেছে। যেন তেন প্রকারণে বাংলা দখল করে ওরা বাংলা রাজ্যটাকেই তুলে দিতে চায়। এবং আগামী দিন আপনারা দেখেছেন আমরা প্রতিবাদ করেছিলাম, প্ল্যান আছে উত্তরবঙ্গটা টোটাল বাদ দিয়ে বিহারের কিছু অংশ নিয়ে আবার আরেকটা নতুন রাজ্য তৈরি করা। এবং নির্বাচন কমিশন হয়তো পরে বলবে, আমরা যেটা শুনেছি এই ভোটের পরে আবার ডিলিমিটেশন করবে। ডিলিমিটেশন মানে হচ্ছে আগামীবার মোদী সরকার জিতবে না, ক্ষমতায় আসবে না, কারণ মানুষ, ওনাদের দেশের মানুষ পছন্দ করছে না, বাংলা তো নয়। এবং তাই এক ডিলিমিটেশন, 2 এনআরসি, 3 সেন্সাসের নামে মানুষের নাম আরও বাদ দেয়া, এটা ওদের পরিকল্পনা। দেশের মানুষকে সর্বহারা করে দেওয়ার এক গভীর চক্রান্ত মোদী সরকার করছে। দেশটা প্রায় ধ্বংসের মুখেও করে দিয়েছে। কোনো রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই, মানুষের মনে শান্তি নেই, বিভাজনের রাজনীতি, যুদ্ধকালীন পরিস্থিতি। এমনকি মোদী সরকারের আমলে তিনি যা যা মানুষকে কথা দিয়েছিলেন একটি প্রতিশ্রুতি আজ পর্যন্ত রক্ষা করতে পারেননি। উপরন্তু LIC থেকে শুরু করে, রেল থেকে শুরু করে, এয়ার ইন্ডিয়া থেকে শুরু করে সব পাবলিক সেক্টরগুলো বিদেশি এবং পরিচিত কয়েকজন যারা ব্যাংকে টাকা মেরেছে, বিশেষ করে দেশ থেকে পালিয়ে গেছে অনেকেই, তাদের হাতে তুলে দেওয়া হয়েছে, শুধু নিজের প্রচার ছাড়া। এবং এই মোদী সরকারের মাত্র 2 জন কাজ করেন, একটা মোদিজি আর একটা ওনার হোম মিনিস্টার। এই 2 ভাই মিলে দাঙ্গা থেকে দুর্যোগ, দুরারোগ থেকে যুদ্ধ, রাজনৈতিক চক্রান্ত থেকে গণতান্ত্রিক চক্রান্ত, গণতান্ত্রিক চক্রান্ত থেকে দেশ বিভাজনের চক্রান্ত, টোটাল স্বৈরাচারী মনোভাব নিয়ে টোটাল ভারতবর্ষটাকে দখল করেছে গায়ের জোরে। দেখুন, নির্বাচনের সময় কিছু অফিসার চেঞ্জ হয়, সেটা নিশ্চয়ই ইলেকশন কমিশন করতে পারে, তারও একটা সীমাবদ্ধতা আছে। তার বিরুদ্ধে অ্যালিগেশনটা কি? 2 হচ্ছে যারা ইলেকশন রিলেটেড কাজের সাথে যুক্ত আছে, তাদের কিছু কিছু ট্রান্সফার করা হয়। কিন্তু এবারে দেখছি মানুষ খাদ্য পাবে কোথার থেকে? রেশন বন্ধ হয়ে গেলে মানুষ যেন আমাকে দোষ না দেয়, কারণ আমি তো রেশনটা দিতে চাই। ফুড ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারিকে নিয়ে গেছে অবজারভার করে, কখনো দেখেছেন? ডেভেলপমেন্ট ওয়ার্ক চালায়, এরা কিন্তু ইলেকশন করে না, এরা গভর্নমেন্টের একটা কি অফিসার। পঞ্চায়েত ডিপার্টমেন্টের অফিসারকে বলছে অবজারভার হয়ে যেতে। রাস্তাঘাট দেখবে, গ্রামীণ রাস্তা তৈরি করবে, আরবান রাস্তা তৈরি করবে। ঝড় জলে রাস্তা ভেঙে গেলে, ব্রিজ ভেঙে গেলে, দুর্যোগ হলে, ডিজাস্টার হলে
পিডাব্লিউডির প্রিন্সিপাল সেক্রেটারির একটা বড় ভূমিকা থাকে, তাকেও অবজারভার করে নিয়ে চলে যাওয়া হয়েছে। এবং আমি শুনেছি আরও কয়েকটা ডিপার্টমেন্ট যারা সেক্রেটারি, স্পেশাল সেক্রেটারি, দেখুন প্রতিবার যখন ইলেকশন হয় আমাদের রাজ্য থেকে অনেক অবজারভার চায়, আমরা দিই যতটা পারি, কিন্তু যখন এই রাজ্যেই ইলেকশন, তখন এই রাজ্যের যদি সবাইকে নিয়ে চলে যাওয়া হয়, তাহলে ভিন রাজ্যের লোক কি বাংলাকে চেনে? তারা এখানকার কালচারটাই জানে না, এখানকার মানুষকেই চেনে না, এখানকার জিওগ্রাফি চেনে না, এখানকার ইতিহাসই চেনে না, এখানকার সংস্কৃতিই চেনে না, এখানকার সম্প্রীতিই চেনে না, এখানকার বুথ চেনে না, এখানকার ব্লক চেনে না, এখানকার সাব ডিভিশন চেনে না, এখানকার জেলা চেনে না, এখানকার উৎসব কবে কি হচ্ছে না হচ্ছে, সর্বধর্মের সমন্বয়, কিছুই চেনে না, কিছুই জানে না। তাহলে কে দেখবে এসব? এরপরে যদি কোনো ঘটনা ঘটে এর জন্য দায়ী থাকবে বিজেপি সরকার, কারণ নির্বাচন কমিশন বিজেপি সরকারের বাইরে নয়, তাদের তোতা পাখি। আমাদের বাংলার সব অফিসার যারা বেঙ্গল ক্যাডারের, আইপিএস হোক আইএস হোক, মনে রাখবেন যখন তারা দায়িত্ব নেয় তখন তাদের দায়বদ্ধতা থাকে, তারা এক একটা রাজ্যের ক্যাডার হয়। যেমন ইউপি দেখার জন্য ইউপি ক্যাডার আছে, ডাব্লিউবিসিএস ছাড়াও, রাজ্যের ক্যাডার ছাড়াও যারা সর্বভারতীয় ক্যাডারও হয়, সরকারিয়া কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী এরা রাজ্যের আন্ডারে থাকে, তারা রাজ্যের কাজ করে। কিন্তু আজকে আপনারা বলুন তো, সব বাংলার অফিসারদের যদি তুলে নিয়ে যাওয়া হয়, বাংলার মানুষকে দেখবে কে? আমাদের তো যেহেতু ইলেকশন, এখানে তো অঘোষিত না, ঘোষিত প্রেসিডেন্ট রুল করে দিয়েছে। লজ্জা লজ্জা লজ্জা! প্রেসিডেন্ট রুল করে মোদিজিকে ইলেকশন করতে হচ্ছে, বাংলার মানুষকে এত ভয়! আমরা বলি না ইতিহাসের পুনরাবৃত্তি হয়। ইংরেজরা কলকাতা ক্যাপিটাল ছিল, বাংলার মানুষের ভয় তুলে নিয়ে গেছিল দিল্লিতে রাতারাতি, যে বাংলার মানুষকে দমানো যাবে না, সামলানো যাবে না, তারা মাথা নত করে না। এবং একই কারণে বাংলা ওদের অনেক দিনের টার্গেট, কারণ ওরা চায় না বাংলার রাজ্যটা থাক, বাংলার অস্মিতা থাক, বাংলার ইতিহাস থাক, বাংলার ভাষা থাক, বাংলার মেধা থাক। আমাদের ছাত্র যুবরা হচ্ছে সবচেয়ে বেশি ট্যালেন্টেড। আমি বারবার বলি, ভাষা থেকে নাসা যদি লক্ষ্য রাখেন, আইটি থেকে শুরু করে আইআইএম যদি লক্ষ্য রাখেন, ইভেন সারা পৃথিবীতে ছড়িয়ে আছে বেঙ্গলের ছেলেমেয়েরা, দে আর ভেরি ট্যালেন্টেড, দেয়ার স্কিল ইজ just like sky high. That's why this government of India targeted Bengal, because they are very jealous. এবং তারা যে আচরণ করছে, ছেড়ে দিন, সংবিধান টংবিধান কিছু নেই এ দেশে, এখন আর কোনো আইন বলে কিছু নেই। টোটাল আইনটাকে মোদি সরকার বেলাইন করে দিয়েছে। মানুষ কার কাছে গিয়ে বিচার পাবে? বিচারের সব জায়গাগুলোকেই তো কিনে নিয়েছে, হয় জুজুর ভয় নয় লোভ, এই দুটো জিনিস দেশে কাজ করছে। কাজেই মোদির হাত থেকে দেশ উদ্ধার করা আমাদের প্রথম প্রায়োরিটি। বাংলার নির্বাচন আছে, সে তো আমরা লড়ছি, লড়ব। আমি এখনও মনে করি আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা, তারা কিন্তু গণতন্ত্রে সবসময় এবং ইলেকশনের সময়, নির্বাচনের সময় তারা বুথে বুথে আমাদের বড় যোদ্ধা, লড়াকু সৈনিক। 4 মাস আপনারা দেখেছেন, 3 মাস বিএলএরা কীভাবে কাজ করেছে সাধারণ মানুষের স্বার্থে, আর কোনো পার্টি নামেনি। এবং এখনও আপনাদের আমি বলছি, আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা আমাদের সম্পদ,
তারাই বুথে বুথে আমাদের যোদ্ধা, মানুষকে পাহারাদার হিসেবে, মানুষকে পাহারা দেওয়ার জন্য। আর মানুষকে বলবো, আপনার প্রতিবাদটা আপনি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে, জোড়া ফুলকে সমর্থন করে আমাদের সহযোদ্ধা হিসেবে জোটবদ্ধ হন। এবার আর অন্যদিকে তাকানোর সময় নেই, অন্য রাজনৈতিক দলের দিকে তাকানোর সময় নেই। বাংলা যদি বাঁচাতে হয়, বাংলাকে যদি রক্ষা করতে হয়, সব মানুষ যদি একসাথে থাকতে হয়, শান্তি, সম্প্রীতি, স্বস্তি, শক্তি, ভক্তি, সংকট থেকে মুক্তি যদি রক্ষা করতে হয়, বিজেপিকে এমন শিক্ষা দিন, যদি সেন্ট্রাল এজেন্সি ভয় দেখায় শুনবেন না, টাকার প্রলোভনে কেউ পা দেবেন না। এই টাকাটা চুরি করা টাকা। তারা সব এখানকার লোক ক্যাডারদের চেঞ্জ করে দিয়েছে, এখানকার আইএস আইপিএসদের বা অন্যান্যদের। কেন জানেন? বাইরে থেকে টাকা ঢোকাবে বলে। বর্ডার থেকে টাকা ঢোকাচ্ছে, বন্দুক ঢোকাচ্ছে, ড্রাগ ঢোকাচ্ছে, মাফিয়া ঢোকাচ্ছে, দাঙ্গা করার চক্রান্ত করছে। কাজেই আর জোর করে, জোরপূর্বক রাষ্ট্রপতি শাসন জারি করেছে অলরেডি, মুখে বলছে না, কিন্তু অ্যাক্টিভিটি প্রমাণ করছে। অ্যাকশন ইজ দ্য রিয়াকশন অ্যান্ড অ্যাকশন ইজ দ্য রিয়েলিটি। জনগণ কিন্তু ওদের বিরুদ্ধে সংবিধানের রক্ষা কবচ হিসেবে, গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে ওদের এই স্পর্ধাকে একেবারে জব্দ থেকে স্তব্ধ করে দেবে, এটা আমার বিশ্বাস আছে। বাংলার মানুষকে আঘাত করলে বাংলার মানুষ প্রত্যাঘাত করতে জানে। এবং এখানে আমি কোনো ভাগাভাগির রাজনীতি করি না। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান ও খ্রিস্টানি, আমি সবার কথা বলছি। এবং পরিষ্কারভাবে বলছি, এই অত্যাচারী মোদির সরকার, দুরাচারী মোদির সরকার, স্বৈরাচারী মোদির সরকার, সংবিধান হত্যাকারী মোদির সরকার, এজেন্সি দিয়ে মানুষকে লুট করার মোদি সরকার, মহিলা বিরোধী সরকার, কৃষক বিরোধী সরকার, শ্রমিক বিরোধী সরকার, ছাত্র যুব বিরোধী সরকার, ভাষা বিরোধী সরকার, দাঙ্গার সরকার, এই সরকার খুব শিগগিরই চলে যাবে। একটা কথা আছে না, রাখে কৃষ্ণ মারে কে, আর ধর্মের কল বাতাসে নড়ে, এটা দেখে নেবেন। নবরাত্রির সকলকে শুভকামনা জানাচ্ছি। মা দুর্গাকেও আমরা পুজো করি, বাসন্তী পূর্ণিমাও করি, কালী পুজোও করি, বড়দিনও করি। রমজান মাস চলছে, আজকে চাঁদ মোবারকের শুভেচ্ছা থাকবে। আগামীকাল খুশির ঈদ আছে, আগামী ঈদ মোবারক জানাচ্ছি, নবরাত্রিও জানাচ্ছি। সমস্ত ধর্মের শুভ নববর্ষ হচ্ছে, চলছে কোনো না কোনো দিন, তাদের সকলকে অনেক শুভকামনা জানাচ্ছি। এবং এই গুন্ডামির বিরুদ্ধে, দাঙ্গাকারীদের বিরুদ্ধে, অত্যাচারীদের বিরুদ্ধে, সংবিধান হত্যা করার বিরুদ্ধে, একতরফা ওয়ান সাইডেড যা ইচ্ছে তাই করে যাচ্ছে, কারো কোনো কথার কোনো মূল্য নেই। সাংবাদিকদের ভয় দেখাচ্ছে, সংবাদ মাধ্যমের মালিককে থ্রেট করা হচ্ছে, সকালবেলায় ব্রিফিং করে দেওয়া হচ্ছে কোনটা বেরোবে আর কোনটা বেরোবে না, সবটাই আমরা জানি। তাই আপনাদের কাছে বলবো, এই স্বৈরাচারী সরকার যতই চেষ্টা করুক, যতই করো হামলা, আবার জিতবে বাংলা।
মানুষ জিতবে, মামাটি মানুষের জয় হবে। মানুষ আরও বেশি করে চিনে নেবেন, যেভাবে লাইনে দাঁড়াতে হয়েছে। নোটবন্দির লাইন, এসআইআরের লাইন, এলপিজির লাইন, আধার কার্ডের লাইন, লাইন দিতে দিতে না মানুষ ওদের বেলাইন করে দেবে। এটা মাথায় রাখবেন। তাই আমাদের অঙ্গীকার, আমাদের প্রতিজ্ঞা, আমরা যেটা বলি সেটা আমরা করে দেখাই, অলরেডি করেছি। বাকি আর কিছু বাংলার ডেভেলপমেন্ট আছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, এটা আমরা বলছি, আগামী দিন আমরা অলরেডি 1,20,00,000 মতো বাড়ি দিয়েছি, কাঁচা বাড়ি। টাকা বন্ধ করে দেওয়া সত্ত্বেও এই 2 মাসেও 50 লক্ষ বাড়ির টাকা, 30 লক্ষ বাড়ির টাকা দেওয়া হয়েছে। 20 + 12 32 প্লাস মাইনরিটি ডিপার্টমেন্ট আছে, আরবান আছে, সব যদি নেন 50 দেওয়া হয়েছে। 1,20,30,00,000 বাড়ি আমরা করে দিয়েছি। আমরা যখন ক্ষমতায় আসি, পানীয় জল বাড়িতে বাড়িতে পৌঁছাতো, তার সংখ্যা ছিল 2 লাখ। এখন সেটা 1 কোটিতে গিয়ে পৌঁছেছে। আগামী 2-1 বছরের মধ্যে আমরা চাইব সবার বাড়িতে পানীয় জলের কানেকশান পৌঁছে যাক। মোদী সরকার টাকা বন্ধ করে রেখেছে, আমরা টাকা জোগাড় করব। 3 হচ্ছে, যেটুকু বাড়ি বাকি থাকবে আমরা আগামী দিন প্রত্যেকের কাঁচা বাড়ি পাকা করে দেব। এগুলো আমাদের অঙ্গীকার। বিধবা ভাতা এবং বয়স্ক ভাতা কিছু বাকি আছে। আমাদের একটা সার্ভে চলছে, কারণ আপনারা জানেন যে অনেকে মারা যায়, কাজেই সেটা দেখতে হবে। দেখে বাদবাকিগুলো আমরা টাইম টু টাইম বিধবা ভাতা এবং বয়স্ক ভাতাদের যেটা বাকি আছে সেটাও আমরা করে দেব। আমাদের অঙ্গীকারের মধ্যে আমরা সবার জন্যই, এটা জাস্ট সংক্ষেপে আপনাদের কাছে একটা অঙ্গীকার বলছি, যদিও এগুলো ম্যাক্সিমাম করে দেওয়া হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি আমরা করেছি এবং বলে দিয়েছি সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবে। যদি কেউ বলে আমরা করব, তারা ভোটের সময় বলবে কিন্তু পরে করবে না, কিন্তু আমরা করে দেখিয়েছি এবং 1 মাস আগেই করিয়ে দিয়েছি। এখন সাধারণ মহিলারা পাচ্ছেন 1,500, মানে বছরে 18,000। আর তপশিলি জাতি এবং আদিবাসীদের জন্য 1,700, অর্থাৎ বার্ষিক 20,400। 1,500 করে আমরা, যেটা প্রায় 1 কোটি যুবকদের, যাদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে, যারা স্কলারশিপ পায়, পাক, কোনো অসুবিধে নেই। স্কলারশিপের টাকার সাথে এর কোনো সম্পর্ক নেই, কারণ আমাদের অনেক স্কলারশিপ আছে, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, যুবশ্রী, মেধাশ্রী, স্মার্ট কার্ড, সবুজের স্বপ্ন, তরুণের স্বপ্ন, রূপশ্রী, আমাদের 100টার ওপর স্কিম আছে, সামাজিক স্কিম, সেটা তো পাবেই। এটা আমরা বেকার ভাতা হিসেবে নয়। সে যখন পড়াশুনো করবে, পড়াশুনো করা স্কলারশিপ সে পাচ্ছে, কিন্তু তার একটা গাড়ি, মাধ্যমিক পাস কেন বলেছি, তার একটা হাত খরচের জন্য এইটা আমরা দেব যতদিন সে চাকরিটা না পাচ্ছে, এবং তার মধ্যে কর্মসংস্থান পেয়ে যাবে, হয়ে যাবে। অলরেডি আমরা 2 কোটি ছেলে মেয়েদের চাকরি দিয়েছি। আর মোদী সরকার বলেছিল প্রতি বছর 2 কোটি ছেলে মেয়েদের চাকরি দেবে। ইন্ডিয়ার জাতীয় গড় 40% বেকারি বেড়েছে, আর বাংলার জাতীয় গড় 40% বেকারি কমেছে। বাংলায় মনে রাখবেন, দেশের দারিদ্র সীমার ওপরে সংখ্যা বেড়েছে, আর বাংলায় দারিদ্র সীমার নিচে যারা ছিল তাদের প্রায় 1,75,00,000 মানুষকে আমরা দারিদ্র সীমার ওপরে নিয়ে এসেছি। মানুষের যে কোনো সোশ্যাল, ইকোনমি সব কিছু ডিপেন্ড করে গরিব মানুষ, যারা চাষি, ক্ষেত মজদুর, অর্গানাইজড ওয়ার্কার, আনঅর্গানাইজড ওয়ার্কার, ঘরের মহিলা, সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে এই সব যারা সত্যি অবহেলিত ছিল,
আজকে তারা সম্মানের সাথে কাজ করছেন, এটা খুব বড় ব্যাপার। এবং বেঙ্গল ইজ দ্য ডেস্টিনেশন ফর ইন্ডাস্ট্রি। মনে রাখবেন, আমরা পরিষ্কার বলছি, বাণিজ্যের কাণ্ডারি বাংলায় দিশারি। এখানে ইতিমধ্যেই কয়েক লাখ কোটি টাকার প্রজেক্ট এসছে। দেউচা পাঁচমি থেকে সিমেন্টের হাব হয়ে গেছে, লেদার হাব হয়ে গেছে। এগুলো ন্যাশনালি উই আর নাম্বার 1। এখানে পাওয়ার হাব হয়ে গেছে, 24/7 পাওয়ার মানুষ পায়। আগে সবাই বলতো লোডশেডিংয়ের সরকার, আর নেই দরকার। আরও অনেক পাওয়ার প্ল্যান্ট হচ্ছে। আর দেউচা পাঁচমি হয়ে গেলে আগামী 100 বছর পাওয়ারের কোনো ক্রাইসিস হবে না। আগামী 100 বছরের জন্য আমরা ছাত্র যৌবনকে, নতুন প্রজন্মকে এই উপহারটা দিয়ে দেবো। আর পাওয়ার যখন বাড়ে তখন পাওয়ারের দামটাও কমে, আর দামটা কমলে ইন্ডাস্ট্রির পথ আরও প্রশস্ত হয়। জঙ্গল সুন্দরী, কর্মনগরী, দেখুন রঘুনাথপুরে 72,000 কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। জিন্দালরা শালবনীতে আগে করেছিল, আবার 600, 1200, এই 800, 1600 প্লাস সোলার সবটাই হচ্ছে। এখানে কোচ ফ্যাক্টরি 3টে হয়েছে, তার কারণ জমি থেকে শুরু করে সব কিছু আমরা করেছি। ব্যাঙ্গালোরের কোচ এখানে তৈরি হচ্ছে। মনে রাখবেন, ওয়াগান থেকে ইঞ্জিন থেকে কোচ, তার ফ্যাক্টরিও কিন্তু এখানে হয়েছে। জাহাজ কোম্পানি থেকে শুরু করে সব। এগুলো সবসময় আপনারাও তো খেয়াল রাখেন না। এমএসএমইতেও আমরা নাম্বার 1 ইন বেঙ্গল। 1.5 কোটি ছেলে মেয়ে শুধু আমাদের এমএসএমইতে চাকরি করে। আর লেদার হাব কেন বলছিলাম, আমাদের এখান থেকেই চামড়ার ব্যাগ বাইরে রপ্তানি হয়, তারপরে তারা স্ট্যাম্প মেরে বিক্রি করে। আমার 7 লক্ষ ছেলে মেয়ে কাজ করে শুধু লেদার হাবে। আর এমএসএমইতে 1.5 কোটি। 20 লক্ষ সেলফ হেল্প গ্রুপ আছে আমাদের। প্রত্যেক জেলায় জেলায় সেলফ হেল্প গ্রুপের মেয়েদের জন্য আমরা যে শপিং মলগুলো হবে পিপিপিতে, তার 2টো করে ফ্লোর রাখবো সেলফ হেল্প গ্রুপের জন্য, সৃষ্টির জন্য, যারা গ্রামে জিনিস তৈরি করে কিন্তু বেচবার জায়গা পায় না। কৃষি আপনারা জানেন, আমরা আলুরও ইন্স্যুরেন্স করে দিয়েছি। আলু নষ্ট হলে আমরা চাল সবটাই প্রকিউরমেন্ট করে নিই। আগেরবারেও 54 লক্ষ মেট্রিক টন প্রকিউরমেন্ট হয়েছে, এবারেও হচ্ছে, হবে, কারণ টাইম লাগে, যখন যেভাবে পায়। আলুও প্রকিউরমেন্ট করতে শুরু করেছে, এবং প্রকিউরমেন্ট করেও যেটুকু বাকি থাকবে যদি কেউ বাইরে বিক্রি করতে চায় আমাদের কোনো আপত্তি নেই, আমরা বলেই দিয়েছি। আমার রাজ্যে সংগ্রহটা রাখলেই হয়ে যাবে। আগে তো ডিম টোটালটাই আসতো বাইরে থেকে, এখন তো 90% আমরা উৎপাদন করি। পেঁয়াজ তো কোনোদিন বাংলায় উৎপাদনই হয়নি, এখন তো আমরাই উৎপাদন করি। এমনকি মাছের চাষের ওপরে আমরা জোর দিয়েছি। আগে ইলিশ মাছের জন্য আপনাদের হাপিত্তেশ করে বসে থাকতে হতো। আমরা প্রথমে ক্ষমতায় সেই 2013-তে ইলিশ মাছের রিসার্চ সেন্টার করেছিলাম, এবং তাই আজকে ইলিশে বাংলা ভাষে। বাজেটে কৃষি কৃষকের হাসি। নিশ্চিন্ত বাসস্থান, চিন্তার অবসান। বাসস্থান সবাইকেই দেয়া হবে। ঘরে ঘরে নল, পরিশ্রুত পানীয় জল। এবার আমরা দুয়ারে চিকিৎসা করব। আগে যেমন দুয়ারে সরকার করেছে, ওগুলো তো যেমন চলছে চলবেই। আমার পাড়া আমার সমাধান 8,000 কোটি টাকা দিয়েছি এলাকায় বুথে বুথে। সেই কাজগুলোই যারা করছিল তাদের সব তুলে নিয়ে গেছে, যাতে করতে না পারে ভোটের আগে। ও কাজ তো হবেই। দুয়ারে প্রতি বছর, প্রতি ব্লকে, প্রতি টাউনে দুয়ারে ক্যাম্প হবে। দুয়ারে স্বাস্থ্য। আমাদের স্বাস্থ্যসাথী আছে, অনেক মেডিকেল কলেজ আছে, মাল্টি সুপার হসপিটাল আছে, প্রায় কয়েক হাজার সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে, এগুলো সব আছে। মাদার অ্যান্ড চাইল্ড হাব থেকে শুরু করে এমনকি ওয়েটিং হার্ট, যার জন্য ইনস্টিটিউশন ডেলিভারি এখন 99.5 হয়েছে। আগে এটা 58 থেকে 60 ছিল, আমাদের সময় এটা হয়েছে।
এছাড়াও আমরা মনে করি আমি প্রায় এমপি ল্যাড থেকে রাজ্যসভার থেকেই প্রায় আইসিসিউ টাইপে প্রায় 250-300 গাড়ি করে দিয়েছি। এবং এছাড়াও আগে আমি স্বাস্থ্য দপ্তরকে আমাদের রাজ্যসভার 60 কোটি টাকা করে ওরা পায় বছরে, সেই টাকা থেকে আমরা আরও 300-400 অ্যাম্বুলেন্স করে দিয়েছি, যাতে মানুষ অ্যাম্বুলেন্সে যাতায়াত করতে পারে। বাংলার শিক্ষায়তনগুলো আমরা একটা টার্গেট করেছি, অলরেডি বাজেটে বলা হয়েছে এবং ক্যাবিনেটে পাস হয়ে গেছে। কয়েক হাজার স্কুল আমরা মডার্নাইজ করব, আপগ্রেড করব, যেখানে লার্নিং থেকে শুরু করে সমস্ত মডার্ন ইকুইপমেন্ট থাকবে। তার জন্য টিচারও রিক্রুট হবে। আমরা তো টিচার রিক্রুট করতে চাই, কিন্তু আমার অপোজিশন যারা, তারা রাজনৈতিক লড়াইয়ে পারে না, কোর্টে গিয়ে এটা কেস করে দেয়। আর কোর্টে কেস করা মানে তো গেল, ভাগ্য ঝুলে রইল শিখে। আর তাতে ওদের মুখে খুব হাসি, কিন্তু বোঝে না যে মানুষ কষ্ট পায়। আমরা টিচারদের পক্ষে ওরা নয়, না হলে এইভাবে টিচারদের বিপদে ফেলতো না, অশিক্ষক কর্মচারীদেরও বিপদে ফেলতো না। কারণ শিক্ষাই সম্পদ, ভবিষ্যৎ নিরাপদ। সুস্বাস্থ্যের অধিকার বাংলার সবার। এরপর প্রবীণদের জন্য আমরা একটা করে প্রবীণদের যত্ন এবং তাদের পাশে, অনেক সময় ছেলেমেয়েরা বাইরে চলে যায়, তারা একেলা হয়ে যায়, তাদের দেখার যত্ন নেওয়ার কেউ থাকে না। তাই প্রবীণদের পাশে যত্নের আশ্বাসে, এটাও আমাদের অঙ্গীকার। আর প্রশাসনিক সুবিধের জন্য আমরা যদিও অনেকগুলো নতুন জেলা করেছি, প্রায় 7টা, আগামী দিনও আমরা 7 থেকে 10টা নতুন জেলা করব। অনেক ব্লক সাব ডিভিশন নতুন করে তৈরি হবে। সামগ্রিক ভৌগোলিক পরিস্থিতি বিচার করে পুনর্গঠনের মাধ্যমে আরও অনেকগুলো পৌরসভাও তৈরি হবে, যাতে মানুষ ঘরের সামনে তার পরিষেবাটা পেতে পারে। এটা আমাদের 10টা অঙ্গীকার দেয়া আছে। কিন্তু এছাড়াও, আচ্ছা অঙ্গীকারটা আগে দেখিয়ে নে সবাই। এছাড়াও আমরা আমাদের যে দলের পক্ষ থেকে যে ইস্তাহার, সেই ইস্তাহারও আমরা আজকে আপনাদের সম্মুখে প্রকাশ করলাম। এটা 6টা ল্যাঙ্গুয়েজে করা হয়েছে। বাংলা দিয়ে শুরু, দেখুন সবার হাতে আছে। এরপরে আরও যদি লোকাল ল্যাঙ্গুয়েজের প্রয়োজন থাকে দেখে নেব আমরা। সবারটাই নিন, অনেক রকম ভাষা আছে তো, সবারটাই নিন। আমার মনে হয় হয়ে গেছে অনেকক্ষণ, আপনারা অনেকক্ষণ এসছেন কষ্ট করে, হয়ে গেছে। কারণ এখন তো ক্যামেরা খুব জোরদার। টু ফর ভিক্টরি। আমি তো দেখতে পাচ্ছি। আপনাদেরও সবাইকে একটা করে কপি দিয়ে দেওয়া হবে।
এরপরে ঈদের পর থেকে আমাদের প্রচার শুরু হবে, কারণ এসআইআরের যে লিস্ট আজকে বেরোনোর কথা ছিল সেটা আজও বেরোয়নি। এই করে করে দিনগুলো নষ্ট হচ্ছে। আমি যতদূর শুনেছি 22,60,00,000 লক্ষের মধ্যে করা হয়েছে, তার মধ্যে 10 লক্ষ বাদ দেওয়া হয়েছে। এটা আমি শুনেছি, আপনারা ক্রস চেক করবেন। এবং বেশিরভাগ বাদ গেছে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর থেকে, পার্টিকুলার একটা কমিউনিটিকে টার্গেট করে। হিন্দুদেরও অনেকের নাম বাদ, রাজবংশীদের নামও বাদ, মতুয়াদেরও অনেকের নাম বাদ। এরা হচ্ছে বকধার্মিক, ধর্মের নামে বাতুলতা করে। কাজে এদের ধিক্কার জানানোর ছাড়া আর কোনো ভাষা নেই। আমরা চাইব, আমরা ইলেকশন কমিশন থেকে জুডিশিয়ারি, রাস্তা থেকে মিছিল, সব জায়গায় আমরা গণতন্ত্রের যে জায়গাগুলো, প্রত্যেকটা জায়গা আমরা ঠক ঠক করেছি, আবেদন পৌঁছে দিয়েছি কলকাতা থেকে দিল্লি। ভোটাধিকার মানুষের দেয়াটা গণতন্ত্রের সবচেয়ে বড় সাংবিধানিক অধিকার, রাইট টু ভোট। লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বলে কোনো কথা কোনো রুলসে ছিল না। আগে 58 লাখ বাদ দিয়েছে প্রথমেই, আপনারা বুঝুন, 60 লক্ষ শুধু নয়। আর বিজেপির স্টেটমেন্টগুলোও দেখে নিন, আগেরটা মিলিয়ে নিন। পার্টি অফিস থেকে ঠিক করেছিল 1,20,00,000 লোকের নাম বাদ দেবে। সংখ্যাটা এবার আপনাদের আমি বলে দিই। ফার্স্ট পেজে 58 লক্ষ প্রথমে লিস্ট থেকে বাদ দিয়েছে, তার মধ্যে কিন্তু অনেক ম্যাপিংও আছে, মহিলারা আছে যারা বাড়ি শিফট করেছে, এরকম কেসও আছে। সেই চ্যাপ্টারটা ওপেন করা হয়নি। প্লাস 60 লক্ষ, তার মানে তো 1,20,00,000 কাছাকাছি হলো। তো 22 লক্ষ করতে যদি 15 দিন 20 দিন লাগে, তা ইলেকশন আসা পর্যন্ত প্রসেস কমপ্লিট হবে তো? এটা কি মানে জাস্টিস দেওয়ার নামে একটা ইলেকশন কমিশনের ইনজাস্টিস চলছে না? তারাই তো টোটালটা কন্ট্রোল করছে। আর ভারত সরকার, অমিত শাহর অফিস, নরেন্দ্র মোদীর অফিস ফোন করে করে যাকে পারছে থ্রেট করছে, আর বলছে এখানে 20 লক্ষ জওয়ান পাঠাও, তারা নাকি ভোটের ভেতরে গিয়ে ছাপ্পা দেবে। পরিকল্পনা অনেক। ইভিএম মেশিন থেকে শুরু করে মানুষকে ভোট দিতে না দেওয়ার অধিকার, বাইরে থেকে গুন্ডা পাঠিয়ে এখন থেকে সমস্ত বাংলা দখল করেছে, এবং সেটা যাতে বাংলার পুলিশ ধরতে না পারে সেই জন্যেই কতগুলো পেটুয়া লোককে আগমন করেছে। আর যত বেছে বেছে অবজারভার, একটা অ্যাসেম্বলিতে একটা পুলিশ অবজারভার, একটা এক্সপেন্ডিচার অবজারভার, আর একটা জেনারেল অবজারভার, এত লোককে খাওয়াবে কে? 2024-এ 2,000 কোটি টাকা আমরা পাইনি। এ তো আমাদের সব গ্যাস নিয়ে নেবে। আমার তখন ভয় গ্যাস নিয়ে, লোকে এলপিজি পাবে না। যদি 10 লাখ পুলিশ আর এতগুলো অবজারভার এসে বসে, তাদের রাখবো কোথায়? সব হোটেলে রাখবে, হোটেলের টাকা কে দেবে? তাদের পেছনে পেছনে পুলিশের এসকর্ট ঘুরবে, সিএপিএফের ঘুরবে, এজেন্সির ঘুরবে, বর্ডার থেকে টাকা আমদানি করবে, বিজেপির সব চিফ মিনিস্টার এখানে বসে থাকবে, কুচো থেকে পোনা, রুই থেকে পুই, সব বসে থাকবে। তারা তো বাংলার সব খেয়ে নেবে। বাংলার মানুষের খাবারটাই বন্ধ করে দিচ্ছে। অধিকার কারা শুধু নয়, এত গ্যাস পাবে কোত্থেকে? এদের জন্য তো অনেক গ্যাস লাগবে। তাহলে মানুষ গ্যাসের সময় লাইন, আর তোমাদের সময় কি? এটা সাইন, ভোটের সাইন। সুতরাং মানুষকে বুড়বাক বানানো এত সহজ নয়।
মানুষ ওদের নির্বাক করে দিয়ে আগামী দিন মানুষের সম্মান রক্ষা করার জন্য গণতন্ত্রকে শক্তিশালী করবে। আমি আমার জন্য বলছি না, আমি নিজেকে নিয়ে অত করি না, কেয়ার করি না। আমি লড়াই করি, লড়াইয়ের থেকে জন্ম নিয়েছি, চিরকাল লড়াই করে যাব। কিন্তু বাংলার মানুষের ওপর যাতে অত্যাচার না হয়, বাংলার মানুষের অধিকার যাতে রক্ষা হয়, বাংলার মানুষ যাতে বাংলায় থাকতে পারে, তার জন্যই বলছি এবারের লড়াইটা। ওদিকে যেমন তৃতীয় যুদ্ধ প্রায় শুরু হয়ে গেছে, এটা আবার বিজেপির স্বৈরাচারী যুদ্ধ শুরু হয়ে গেছে। সামনাসামনি লড়তে না পেরে পেছনের লোক দিয়ে করাচ্ছে, এবং এখন আর পেছনের লোক দিয়ে করানো নয়, এখন তো সবটাই প্রকাশ্যে এসে গেছে। আমি চিঠিগুলো কেন দিয়েছি জানেন? এগুলো রেকর্ড কথা বলে, এভিডেন্স করে রাখছি। চিরকাল তো রেকর্ডটা রয়ে যাবে না, কাজে লাগবে যে কী করেছে বাংলায়। আজকে যতই বঙ্কিমচন্দ্রকে বঙ্কিমবাবু বলো, বঙ্কিমদা, রবীন্দ্রনাথ ঠাকুরকে শান্তিনিকেতনে জন্মেছ বলো, আর বাংলায় টেলিপম্পটার দেখে দুটো বাংলায় ভুলভাল বলো। রানী রসমণিকে কী যেন রসমণি বলেছেন। মোদিজির মিছিল থেকে শশীফাজার বাড়ি অ্যাটাক করা হলো, আর অমিত শাহর মিছিল থেকে আগেরবার বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল। এদের একটাই কাজ, গুন্ডামি, দাঙ্গামি, চক্রামি, মানে চক্রান্তকারী। আর গর্ধ শক্তির কাজ একটাই, মানুষের ব্রেনটাকে এআই দিয়ে দখল করে নিয়ে ভালো কাজে না লাগিয়ে অনেক এজেন্সি, অনেক টাকা বিজেপির করছে লুট, বলছে ঝুট, মানুষের জন্য কিছু নেই। এটাকে লড়াই করতে হবে। আমি আমার কর্মীদের, সাধারণ মানুষকে বলবো, চিন্তা করার কোনো কারণ নেই। ঈদের পরেই আমরা প্রচারে বেরোবে, সবার সাথে রাস্তায় দেখা হবে। তৃণমূল কংগ্রেস ঠিক ঘাস যেমন মাটিতে জন্মায়, তৃণমূল মানে হচ্ছে অরিজিনাল নিচু স্তরের মানুষের স্তরে। তৃণমূল কংগ্রেস জোড়াফুল চিহ্ন নিয়েই মানুষের জন্য, মানুষের স্বার্থে, মানুষের পাশে দাঁড়িয়ে সবার জন্য দরকার বাংলায় তৃণমূল কংগ্রেসের সরকার, জোড়াফুলের সরকার। এই জন্য লড়াই চালিয়ে যাচ্ছে এবং জিতবে। যেতে তারাই যারা কোনো ছল চাতুরি না করে। মনে রাখবেন, শ্রীকৃষ্ণ বলেছিলেন কর্মই ধর্ম। আমরা কর্ম করে গেছি, কর্ম করে যাব। আপনাদের সকলের সহযোগিতা, আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া, সৎ শ্রীকাল বলুন, জয় জয় বলুন, সবটাই দণ্ডবতে বলুন, সবটাই প্রার্থনা করে গেলাম। এরপরে দেখা হবে ফিল্ডে, লড়াইয়ের ময়দানে, প্রচারের ময়দানে। সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবার পরিবার ভালো থাকুক, সুস্থ থাকুন আপনারা সকলে। आप लोगों को शुभकामना है सबको नवरात्रि का। और जो लोग ईद, काल ईद है, ईद मुबारक भी दे रहा है, और जिसको नया साल भी बिता रहा है, नया साल का शुभकामना भी है। आप लोग अच्छा रहे, सुस्त रहे, और दिल से प्यार कीजिए कि तृणमूल कांग्रेस छोड़ के और कोई पार्टी बंगाल को बचाने नहीं सकता है, जिंदा रखने नहीं सकता है। अगर आपका खाना ठीक से है, বাঙালিরা যেমন মছলি খায়, মাছ খায়, নন বেঙ্গলিরা আবার তাদের মতো খায়। সবার ধর্ম, সবার অধিকার যেন সম্পূর্ণভাবে রক্ষা হয়, এটাই আমরা আপনাদের। सबको साथ एक साथ में रहना चाहिए, सबका साथ सबको विकास। मोदी जी का भाषण मत सुनिए, सबका साथ सबको विनाश कर दिया।
विकास तो नहीं हुआ, विनाश कर दिया। और बेटी पढ़ाओ बेटी बचाओ के नाम पे सब अपना पब्लिसिटी करके पूरा बेटी हटाओ, महिला हटाओ, किसान हटाओ और बीजेपी गुंडा बचाओ। ये जमींदारी नहीं चलेंगी। तैयार हम लोग हैं, आप लोग भी तैयार रहिए। थैंक यू सो मच। ইশতেহার প্রকাশ। এবারও জোড়া ফুলের ইশতেহারে সামাজিক সুরক্ষার ওপর জোর দেওয়া হয়েছে। কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষায় জোর তৃণমূলের ইশতেহারে। সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর প্রসঙ্গ উল্লেখ করে তিনি এবং নির্দিষ্ট একটি সম্প্রদায়কে টার্গেট করা হয়েছে এমনটাই বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ইশতেহার প্রকাশ হলো তৃণমূল কংগ্রেসের। প্রার্থী তালিকা ইতিমধ্যেই ঘোষিত হয়েছে। আমরা চাইব সবার ভোটাধিকার পাক। দুই হচ্ছে আমরা এনআরসি মানি না। এগুলো আমরা প্রথম থেকে বলে আসছি, এটা আমাদের অঙ্গীকার। সব কিছু লেখার মধ্যে থাকে না, মনের মধ্যে থাকে, বক্তব্যের মধ্যে থাকে। আমি ক্লিয়ার করে দিলাম। এবং রাজ্য সরকারের স্বঘোষিত প্রেসিডেন্ট রুল করে যারা ইলেকশন করছেন, ভোট লুট করবেন বলে তারা মূর্খের স্বর্গে বাস করছেন। বিহারে প্রেসিডেন্ট রুল করে করেছিলেন, বুঝে গেছিলেন কি হয়েছিল। আর এখানে তো ঘোষিতই করেই করছেন, শুধু পেছন থেকে খেলছেন। পেছন থেকে না খেলে সামনে থেকে খেলুন। সবটাই তো খেলেছেন, বাকি তো কিছু নেই। আর বিজেপি খুঁজতে গিয়ে আর কত উকুন বাজবেন? এত বিজেপি অফিসার কোথা থেকে পাবেন? গুজরাট, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, আসাম, বাকি কোথায় আছে? এ তো উকুন বাছার মতো করে করছেন। তার থেকে তো এখন ওষুধ বেরিয়ে গেছে, মেডিসিন বেরিয়ে গেছে। ওটা মাথায় দিলেই তো উকুন চলে যাবে। ওটা মানুষ তৈরি করে রাখছে। যারা উকুন বাঁচছেন তাদের উকুনগুলো যাতে আর কোনোদিন না পারে, আর একটা অ্যান্টি করে রাখছে। থ্যাংক ইউ। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা, তৃণমূল কংগ্রেসের ইশতেহার প্রকাশিত হলো আজ। এবং সকলের ভোটাধিকার প্রসঙ্গে আরো একবার সওয়াল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এ বেছে বেছে একটা সম্প্রদায়কে টার্গেট করা হয়েছে, আরো একবার অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তৃণমূল কংগ্রেসের ইশতেহার প্রকাশ। এক ঝুড়ি মিথ্যা। যেমন 2011-তে বলেছিলেন ডিএ অধিকার কেড়ে নিয়েছে। আমাকে এনে দেখুন 6 মাসে শিল্প করবো, এসেই টাটাকে তাড়িয়েছে। 16 সালে বলেছিল সকলের জন্য চাকরি, 21-এ বলেছিল ডবল চাকরি। আলাপন ব্যানার্জি ডবল চাকরি পেয়েছে, হরিকৃষ্ণ দ্বিবেদী ডবল চাকরি পেয়েছে, মনোজ পন্থ ডবল চাকরি পেয়েছে, মমতার জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় ডবল চাকরি পেয়েছে। পশ্চিমবাংলার 26,000 ছেলের চাকরি গেছে। অনেক ছেলেরই বয়স পেরিয়ে গেছে, বিয়ে করতে পারেনি। তার জন্য দায়ীকে নাম মমতা।